1950 সালের কথা। আমরা 3 বন্ধু জুমপুর বেড়াতে গেছি। তখন এখনকার মতো এমন যাতায়াতের সুবিধা ছিল না। থেকে গরুর গাড়িতে অথবা পায়ে হেঁটে জুমপুর যেতে হতো। পেটের মাছ ধরা দেখবো আর 2 দিনের ছুটি উপভোগ করে ফিরে আসবো কলকাতায়। পুর এখনই ভালো করে গড়ে ওঠেনি। তখনকার অবস্থা তাহলে বোঝো, না ছিল হোটেল, না ছিল থাকার ব্যবস্থা, না কোনো কিছু। জঙ্গলময় একটি গ্রাম ছিল জুমপুর। গ্রাম থেকে সমুদ্রের দূরত্বও ছিল প্রায় 1 মাইল। আমরা কাঠি থেকে মাইল 5 পায়ে হেঁটে যাওয়ার পর জুমপুরের সমুদ্র তীরে পৌঁছলাম। আমাদের 3 জনেরই ছিল সেই প্রথম সমুদ্র দর্শন। সমুদ্রের বিশাল আকার দেখে আমাদের সে কি আনন্দ! কোন গ্রীষ্মকাল! এলোমেলো বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে ঢেউয়ে সে কি নাচুনি! তাই দেখে আমরা অভিভূত হয়ে গেলাম। সমুদ্র তীরে চনচনে রোদের উত্তাপ এড়াতে আমরা তট সংলগ্ন ঝাউবনে বসে নানা রকম আলোচনা করতে লাগলাম। আমাদের সমস্যা হলো থাকার ব্যাপার নিয়ে। একটা রাত্রি অন্তত এখানে না থাকলে ঠিক মন ভরবে না। কিন্তু থাকবো কোথায়? কাছে পিঠে থাকার মতো কোনো জায়গা দেখতে পাচ্ছি না। কয়েকজন মাঝি মাল্লা সেখানে ঘোরাফেরা করছিল। তাদের জিজ্ঞেস করতে কেউ কথারই উত্তর দিল না আমাদের। জি বলল, আমরা সন্ধ্যের আগেই এখান থেকে চলে যাব। তাছাড়া বিশ্বাস করুন, এই জায়গা ভালো নয়। কেন, চুরি ডাকাতি হয়? না না, কার কি যায় আসে যে চুরি ডাকাতি করবে? অন্য উপদ্রব হয় এখানে। আপনারা কেউ এখানে থাকতে পারবেন না। কেউ থাকে না এখানে। ইমান বলল, অন্য উপদ্রব মানে ভূতের উপদ্রব তো? তাহলে শুনুন, ভূতে আমরা বিশ্বাস করি না। আর ভূত বলে যদিও কিছু থাকে, তাহলে আমাদের উপদ্রবে তারাই পালাবে এখান থেকে। মাঝিটা এবার গম্ভীর মুখে তাকালো আমাদের দিকে। তারপর বেশ রাগত স্বরে বলল, বাবু, আমার মাথার চুল পেকে গেছে। আপনারা এখনো ছেলে মানুষ। অনেক আচ্ছা আচ্ছা লোককে দেখলুম আমি। ওনাদের সম্বন্ধে ভেবে চিনতে মন্তব্য করবেন। বুঝতেই পারছি আপনাদের নিয়তি আপনাদের মুখ দিয়ে এইসব বলাচ্ছে। তবু বলছি, শহর বাজারে যা করেন এখানে তা গোয়ার তুমি করবার চেষ্টা করবেন না। এ বড় খারাপ জায়গা। বিমান বলল, বেশ তো, পরীক্ষা হোক আপনাদের কুসংস্কার বড় না আমাদের সাহস। যা ইচ্ছে করুন, আমি এখানকার ব্যাপার জানি বলে সাবধান করে দিলাম আপনাদের। আর একটু পরে পাড়ি দেব আমরা সাগর দ্বীপে। কেউ থাকবো না এখানে, তখন মরবেন। প্রশান্ত বলল, সাগর দ্বীপ এখান থেকে কত দূর? তা দূর আছে বই কি, বরং চলুন আপনারা আমাদের গ্রামে। তাই কি পারি? এই ঝাউবনে আজ রাতে ভূতেদের সঙ্গে ডান্স না করে কি করে যাই বলুন? মাঝি আর আমাদের সঙ্গে কথা না বলে পাশের একটি নৌকার পাটাতনে বসে ভাত খেতে শুরু করে দিল। আমরা তখন নিজেদের মনে সমুদ্র সৈকতে ঝিনুক কুড়োতে কুড়োতে দীঘামুখী হয়ে এগিয়ে চললাম। বেশ খানিকটা যাওয়ার পর ঘন ঝাউবনের ভেতর থেকে হঠাৎ একটি দোতলা বাড়ি চোখে পড়ল। বাড়িটা হাল আমলের নয়, বহু পুরনো। দেখে কোনো রাজবাড়ি বলে মনে হলো। প্রশান্ত বলল, এগিয়ে চল তো দেখি, যদি এখানে কোথাও একটু থাকার ব্যবস্থা ম্যানেজ করতে পারি। এমন সময় আমাদের পেছন থেকে কে যেন বললে উঠল, এটা ভূতের বাড়ি। আমরা পিছু ফিরে দেখলাম 12-13 বছরের একটি ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। কুচকুচে কালো গায়ের রং, পরনে হাফ প্যান্ট, সাদা সাদা দাঁত বার করে হাসছে। বিমান বলল, তুমি কে বাবা? ঝাউবনের কেলেমানিক? তুমি নিজেই একটি ভূত নও তো? ছেলেটি বলল, আমার নাম কেলেমানিক নাকি? আমার নাম তো বিশু। তা বিশুই হও বা শিশুই হও, এই বাড়িটা কাদের? রাজাদের। ও বাড়িতে এখন কেউ থাকে না। ওটাকে সবাই ভূতের বাড়ি বলে। রাত্রে ওখানে কুকুর ডাকে, বন্দুকের শব্দ শুনতে পাওয়া যায়, নাচ গান হয়। বলিস কি রে, এত কিছু হয় ওখানে? হ্যাঁ গো, মিথ্যা কথা বলবো কেন? প্রশান্ত বলল,
আমরা ওই বাড়িতে এক রাত্রি থাকতে চাই। বিশু বলল, কেউ পারে না তো তোমরা? শখ মন্দ নয়। এ কি বলে? আমার বাবা ওই বাড়িতে বাগানের মালি ছিল, বাবাই থাকতে পারে না। তুই কখনো থেকেছিস ওই বাড়িতে? আগে বাবার সঙ্গে থেকেছি, এখন নয়। আমি বললাম, আমরা যদি এক রাত ওই বাড়িতে থাকি, তোর বাবাকে বললে একটু থাকার ব্যবস্থা করে দিতে পারবি তুই? পারবো, তবে এখানে কেউ থাকে না। যারা থাকে ভূতে তাদের গলা টিপে মেরে ফেলে। বিমান বলল, গুল মারবার জায়গা পাচ্ছিস না বেটা? কেউ যদি থাকেই না তো ভূতে গলাটা টিপে কার? তোর? বিশু এ কথার উত্তর দিতে পারল না। প্রশান্ত বলল, এই বাড়িতে থেকে তুই কাউকে মরতে দেখেছিস? না। তবে চল, তোর বাবার কাছে নিয়ে চল আমাদের। তোর বাবা ব্যবস্থা করে দিলে ওই বাড়িতে আমরা রাত্রিবাস করব আজ। বিশু আমাদের ওর পিছু পিছু আসতে বলে ঝাউবনের বাহিরে এলো। তারপর ডান দিকের পথ ধরে কিছুটা এগোতেই দেখা গেল একটা বুড়োর মতো লোক জঙ্গল থেকে ঘাস কেটে খলির বস্তায় পুড়ছে। বিশু বুড়োর কাছে গিয়ে কানে কানে কি যেন বলল। বুড়ো তাড়াতাড়ি বস্তা দেখে উঠে দাঁড়িয়ে আমাদের দিকে অবাক বিস্মিত তাকিয়ে রইল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি ওই রাজবাড়ির বাগানের মালি ছিলেন? আজ্ঞে হ্যাঁ, আমরা জম্পুর বেড়াতে এসেছি, কিন্তু এখানে কোথাও থাকার জায়গা পাচ্ছি না। আপনি কি পারেন ওই বাড়িতে আমাদের এক রাত্রি থাকার ব্যবস্থা করে দিতে? কেন পারবো না? বাড়ির চাবি তো আমার কাছে। তবে কি জানেন, ওই বাড়িতে থাকা উচিত নয়। ওটা ভূতের বাড়ি। ওই বাড়িতে এক রাত্রি কেউ থাকলে সে পাগল হয়ে যায়। ওই বাড়িতে থেকে পাগল হয়ে গেছে এমন কাউকে আপনি দেখাতে পারবেন? উনি বললেন, না। তবে মিথ্যে ভয় দেখাচ্ছেন কেন? বুড়ো বলল, তা আমি বলি কি বাবু, আপনারা কাঁথিতেই ফিরে যান, এখানে রাত্রিবাস করবেন না। প্রশান্ত বলল, কেন? ওখানে কোনো দলের গোপন আড্ডা হয় বোধ হয়। হ্যাঁ বাবু, গভীর রাতে ওই বাড়িতে আলো জ্বলে, নাচ গান হয়, বন্দুকের শব্দ শোনা যায়। আমি বললাম, কুষ্টির মাথা হয়। প্রশান্ত বলল, তবে হ্যাঁ, তুমি চাবি দিলে আজ রাতে ওই বাড়িতে সত্যি সত্যি আলো জ্বলবে, নাচ গান হবে। বন্দুকের আওয়াজ অবশ্য শোনাতে পারবো না। আর এত দেখে রেখো, এই শেষ রাত আমরা তিনজনে আজ সারা রাত ধরে এমন ভূতের নাচ নাচবো যে কখনো ওই বাড়িতে ভূতের উপদ্রবী হবে না। বুড়ো বলল, 1 মিনিট দাঁড়ান আপনারা, বলে হন হন করে গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেল। একটু পরেই এলো একটা চাবির গোছা নিয়ে। বলল, এই নিন চাবি, কাল কখন ফিরবেন আপনারা? তা ধরুন ভোরবেলা। ঠিক আছে, আমি এখানেই থাকবো, নাকি বিশু থাকবে? চাবিগুলো ফেরত দিয়ে যাবেন। আর একটা কথা, ঘরের জিনিসপত্রগুলো দয়া করে হাত দেবেন না, বাগানের ফুল ছিঁড়বেন না। আমি বললাম, না না, ওসব কিছু করব না আমরা। তারপর বললাম, আচ্ছা, এখন তো বেলা প্রায় 11টা বাজে, এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? কোনো বাড়িতে টাকা পয়সা দিয়ে দেবেন, ওরাই রেঁধে দেবে। ফেরার সময় কারো কাছ থেকে একটা হারিকেন চেয়ে নেবেন। আমাদের কাছে মোমবাতি আছে। তাহলে তো খুব ভালো। আমরা চাবির গোছাটা সঙ্গে নিয়ে প্রথমে চলে গেলাম জম্পুর গ্রামে আমাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা করতে এবং রাতের আহার সংগ্রহ করতে। যাবার সময় দেখলাম সেই মাঝিরা তখন নোঙর খুলে সাগর দ্বীপে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমরা তাদের যাত্রাপথের দিকে চেয়ে থাকলেও তারা কিন্তু ফিরেও তাকালো না আমাদের দিকে। গ্রামে গিয়ে আমরা খাওয়া দাওয়া ছেড়ে রাতের জন্য কিছু মুড়ি আর রসগোল্লা নিয়ে আবার সমুদ্র সৈকতে ফিরে এলাম। সমুদ্র এখন আরো অশান্ত, আরো উত্তাল। যত জোরে হাওয়া বইছে সমুদ্র ততই ফুলছে। আমরা বালুচরের গা ঘেঁষে ঝাউবনে ঢুকলাম। বিশু আমাদের দেখে ছুটে এলো। তারপর আমাদের আগে আগে চলতে লাগলো সে। আমি বললাম, কি রে বেটা, বেশ তো মনের আনন্দে নাচতে নাচতে যাচ্ছিস, ভয় করছে না? ওরা দিনের বেলা ঢুকিস ওখানে, আমরা কোনো সময়ই ঢুকি না। যাই হোক, আমরা সেই পুরনো রাজবাড়ির সামনে এসে দাঁড়ালাম। বড় প্রাচীর দিয়ে ঘেরা মস্ত দোতলা বাড়ি। গেটের তালাটের অবস্থা দেখে মনে হলো বেশ কয়েক বছর খোলা হয়নি এই দরজা।
আমরা বহু কষ্টে তালা খুলে ভেতরে ঢুকলাম। ঘন ঘাস ও আগাছায় ভরে আছে চারদিকে, আর চাপা গন্ধরাজ ও ম্যাগনোলিয়ার গন্ধে মম করছে। আমরা ভেতরে ঢুকে অবাক হয়ে গেলাম। বাড়িটা বাইরে যেমন পুরো বলে মনে হয়, ভেতরে কিন্তু তা নয়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হলো দিন কত আগে বুঝি কেউ এখানে এসে থেকেছে। আমরা নিচের তলা থেকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। নিচে উপরে মিলে মোট 10খানা ঘর রয়েছে এই বাড়িতে। বড় বড় ঘর, মাঝখানে একটি হল ঘর। বিশু বলল এটা রাজবাবুদের জলসা ঘর। আমি বললাম এই ঘর থেকেই তাহলে গান বাজনার আওয়াজ শোনা যায়। হ্যাঁ, এই ঘরটি ছাড়া প্রায় সব ঘরেই খাট, আলমারি এবং নানা রকমের দামি জিনিস দিয়ে সাজানো। খাটের উপর পুরো গদি দুধ ছাড়া বেডশিট দিয়ে ঢাকা, যেন একমাত্র পেতে রেখেছে কেউ। কোথাও একটুকু ধুলো আচ্ছাদন নেই। রহস্যটা বুঝতে পারছিস? আসলে ভূত টুত কিছু নয়। ওই বাড়িতে রীতিমতো গোপনে ব্যবহার করা হয়, আর গ্রামের লোকরা মনে করে ভূতের উপদ্রব হচ্ছে। বিশু বলল, আপনারা বিশ্বাস করছো না তো থাকো তাহলে রাত্রিবেলা, তারপরে বুঝবে। প্রশান্ত বলল, ভূত যদি থাকে তাহলে আমাদের দেখা দেবে নিশ্চয়। আমরা আজ সারা রাত ধরে ভূতদের সঙ্গে এই জলসাঘরে নাচ গান করব। তারপর কাল সকাল হলে ভূতগুলোকে ধরে সোজা নিয়ে যাব তোদের গ্রামে। আমি বললাম, তুই আমাদের সঙ্গে থাকবি বিশু? তাহলে দেখবি ভূতগুলোকে কি রকম করে জব্দ করি। বিশু বলল, না বাবা, দরকার নেই। ইমান বলল, তুই থাকলে হতো কি, তোকে দেখে ভূত পালাতো। যা কালো তুই, ভূতেরা বোধহয় তোর চেয়ে ফর্সা। ভূত এলেই আমরা দেখিয়ে দিতে বলতাম, এই দেখো তোমাদের বাচ্চাকে আমরা ধরে রেখেছি। খাবারগুলো ঘরের ভেতর রেখে ওয়াটার বোতলটা দেওয়ালের হুকে ঝুলিয়ে আবার চললাম সমুদ্র তীরে। কেননা সন্ধে হতে এখন অনেক দেরি। কি করব এতক্ষণ ওই বাড়িতে চুপচাপ বসে থেকে? বিশেষ করে সারাটা রাত যখন ওই বাড়িতে থাকতেই হবে আমাদের, তার চেয়ে বিশে গিয়ে একটু ঘুরে বেড়ালে সমুদ্রে অনেক নতুন নতুন রূপ দেখতে পাবো। ঝাউবনের ঝাউয়ের হাহাকার শুনতে পাবো। আসলে সমুদ্র দর্শনের জন্যই তো আমাদের আশা। সমুদ্র এখন ভরার টান। জল যত মরে যাচ্ছে ততই বিভিন্ন রকমের ঝিনুকের খোলার বহর দেখা যাচ্ছে। আমরা কাড়াকাড়ি করে সেই সব ঝিনুক কুড়োতে লাগলাম। এমন সময় দেখি আমাদের অদূরেই এসেই নির্জন বালুচরে এক সুন্দরী মহিলা নিজের মনেই ঝিনুক কুড়িয়ে চলেছেন। দেখে বেশ বড় ঘরের বউ বলে মনে হলো। এই মহিলা এখানে এলেন কোত্থেকে? হঠাৎ ঝাউবনের ভিতর থেকে এক স্মার্ট যুবককে বেরিয়ে আসতে দেখলাম। তিনি আমাদের দেখে দূর থেকে বললেন, এই যে ভাইয়ারা, শুনছেন? যাক, মহিলা তাহলে একা নন। আমরা তার দিকে এগিয়ে গেলাম। যুবক আমাদের দিকে তাকে সহাস্য বলল, আপনারা কি তারাই নাকি মশাই? মানে যারা নাকি ওই ভূতের বাড়িতে রাত কাটাতে চান? আজ্ঞে হ্যাঁ। আপনারা কি সত্যি ওই বাড়িতে থাকবেন? তাছাড়া উপায় কি বলুন? এখানে সমুদ্রের ধারে ওই বাড়িটা ছাড়া আর তো রাত্রিবাসের উপযোগী কিছুই দেখছি না। এখন গ্রীষ্মকাল। ইচ্ছে করলে আমরা এই ঝাউবনে বা বালুর চড়াতেই রাত কাটাতে পারতাম। তবে ভয়টা তো ভূতের নয়। ধরুন যদি সাপে কামড়ায়, সাপকে ভয় করি, তাই সাহসে ভর করে ওই বাড়িতে রাত কাটাবো আমরা। তাছাড়া এটা একটা অ্যাডভেঞ্চার। ভূতের গল্প অনেক শুনেছি, কিন্তু ভূতকে তো চাক্ষুষ দেখিনি। তাই জেদের বসে থাকছি ওই বাড়িতে। ভূত যদি থাকেও এই সুযোগে তার দেখাটা পেয়ে যাব। যুবক উৎসাহিত হয়ে বললেন, তাহলে ভাই একটা কথা বলুন। বলুন। আজ রাতে ওই বাড়িতে আমাদেরকেও আপনারা সঙ্গে নিয়ে যাবেন? কি ভয় করবে না আপনাদের? আমরা দুজনে হলে ভয় করত, কিন্তু আপনারা যখন আছেন তখন ভয় কি? আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। বললাম, দেখুন, যতই সাহসে ভর করে থাকি না কেন, তবুও আমরা তিনজন। আপনাদের পেয়ে আমাদেরও বুকে বল এলো। আর কিছুই না হোক, সারা রাত গল্প করেও কাটাতে পারবো।
যুবক অদূরে ঝিনুক কুড়োতে ব্যস্ত থাকা মহিলাকে ডাকলেন, সাথী একবার শুনে যাও। মহিলা এক কোচর ঝিনুক নিয়ে এগিয়ে এলেন। এরাই সেই তিনজন যারা ওই বাড়িতে রাত্রিবাস করতে চান। আমি এদের রাজি করিয়েছি আমাদের সঙ্গে নিতে। মহিলা খুব খুশি হয়ে বললেন, অজস্র ধন্যবাদ। আমি বললাম, আপনার ভয় করবে না? না ভাই, অত আমরা ভূতের ভয় নেই। বিশেষ করে আপনাদের মতো ভাইদের সঙ্গে পেলে আমরা 1 রাত কেন 10 রাত ওই বাড়িতে কাটাতে পারি। আমি বললাম, খুব ভালো হলো। আমরা অবশ্য কাল সকালে কাটিতে চলে যাব, কিন্তু আমরা যে ওই বাড়িতে রাত্রিবাস করতে যাচ্ছি এই কথা কে বলল আপনাদের? সবাই বলছে, সবাই জেনে গেছে আপনারা আজ ওই বাড়িতে অতিথি। এমন সময় বিশু এলো ছুটতে ছুটতে। আমি বলছি গো। অদূরে মালিবুড়োকেও দেখা গেল। মালিবুড়ো ঘাসের বোঝা মাথায় নিয়ে কাছে এসে বলল, এই তো এনাদের সঙ্গে দেখা হয়ে গেছে দেখছি। তা ভালোই হয়েছে, দল বেঁধে থাকুন। তবে আমি এখনো বলছি, যা করছেন ঠিক করছেন না কিন্তু। সূর্য তখন অস্ত্র গেল। মালিবুড়ো বলল, যান, একান্তই যাবেন যখন তখন এই বেলা চলে যান, আর দেরি করবেন না। বিশু হঠাৎ বলল, বাবা আমি যাব ওদের সঙ্গে। মালিবুড়ো লাফিয়ে উঠল, খবরদার, ওই বাড়িতে কেউ যায়, তুই যদি যাস তো আমার যেতে আপত্তি কি? বিমান হঠাৎ ধরে বসলো, আচ্ছা কেন আপনারা অহেতুক ভয় পেয়ে এত ভীত হচ্ছেন? কবে কি হয়েছে না হয়েছে কে জানে। আমরা এতজনে যখন আছি তখন ভয় কি? আপনাদের সঙ্গে একজন মহিলাও রয়েছে, তিনি ভয় পাচ্ছেন না আর আপনি ভয়ে অস্থির হয়ে যাচ্ছেন। আপনি নিজে 1 রাত থেকে দেখুন না, তাহলে প্রমাণ হয়ে যাবে ভূত আছে কি নেই। কিন্তু বাবু, ওই বাড়ির ভেতর থেকে গান বাজনার আওয়াজ আমি নিজে কানে শুনেছি, বন্দুকের গুলি শব্দ শুনেছি, একটা কুকুর কি সাংঘাতিক রকমের চিৎকার করে ডেকে ওঠে। রাতের অন্ধকারে ওই বাড়ির ভেতর আলো জ্বলে। সেই জন্যই তো বলছি, আজ রাতেতে আমাদের সঙ্গে থেকে আপনি নিজে চোখে দেখে আসবেন ওখানে কি হয় না হয়। মালিবুড়ো একটু ভেবে বলল, আবার ওই বাড়িতে আমাদের ঢোকাবেন আপনারা? ঠিক আছে, আপনারা যান, আমরা খাওয়া দাওয়া সেরে রাত্রি শোবার সময় যাব। যাক, পথে এসেছেন দেখছি। ভূত থাকলেও ভূত আপনার কি করবে তা শুনি? গলা টিপে মেরে ফেলবে এই তো? যদি মেরেই ফেলে তাতেই বা হয়েছেটা কি? বলি, বয়স তো যথেষ্ট হয়েছে, আর কতদিন বাঁচবেন? মালিবুড়ো বলল, যান, তাড়াতাড়ি যান, ফটকটা খোলা রাখবেন, আমরা সময় মতো ওখানে যাব। মালিবুড়োকে বিদায় জানিয়ে আমরা 5 জনে ঝাউবনের ভেতর সেই পুরো বাড়িতে এসে ঢুকলাম। সঙ্গে টর্চ ছিল। টর্চের আলোয় পথ দেখে দোতলায় উঠে পাশাপাশি দুটো ঘর নিয়ে নিলাম আমরা। বাতি জ্বালালাম। মহিলা তো ঘর দেখে দারুণ খুশি। এমন চমৎকার ঘর, খাট বিছানা, রাজবাড়ি একটা। এরা বললে কি না ভূতের বাড়ি। আমরা এই তো মনে হলো সারাদিন ওখানেই থেকে যাই। আমি বললাম, সত্যি কি সংস্কার বলুন তো মানুষের। এরপর আমরা গোটা বাড়িটাকে দাপিয়ে বেড়ালাম প্রায়। তারপর সিঁড়ির দরজা খুলে সবাই মিলে ছাদে উঠলাম। কি শান্তি! মাথার উপর নক্ষত্র খচিত কালো আকাশ। আমি রাতের নীরবতা ভেঙে হঠাৎ চেঁচিয়ে বললাম, ভূত বাবাজি, আপনারা আজ রাতে আমাদের অতিথি, আপনারা কোথায়? মহিলা খিলখিল করে হেসে জোরে উত্তর দিলেন, সাড়া দেব না। আমি হাসতে হাসতেই চেঁচিয়ে বললাম, তা বললে কি হয় বলুন তো, আপনারা কোথায়? মহিলা হেসে লুটোপুটি খেতে খেতে উত্তর দিলেন, আমি এখানে আপনাদের সামনে। আপনার নামটা আমাদের জানাবেন দয়া করে। হ্যাঁ, আমার নাম সাথী। যুবক ও অমনি হাসতে হাসতে বললেন, আমার নামটাও জেনে নিন, আমার নাম অরুণ কুমার। এবার আমরা সকলে হো হো করে হেসে গড়িয়ে পড়লাম। আমি বললাম, যাক, আজ রাতে আমরাই তাহলে ভূতের ভূমিকায় অভিনয় করব। যুবক অর্থাৎ অরুণ কুমার বললেন, সত্যি আপনাদের পেয়ে যে কি ভালো লাগছে আমাদের, না হলে আমরা দুজনে তো লাফিয়ে উঠতাম। সাথীটি বললেন, চলুন, বেশি রাত করে লাভ নেই, খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। আমাদের টিফিন ক্যারিয়ার ভর্তি লুচি আর মাংস আছে, আমরাও মুড়ি মিষ্টি নিয়ে এসেছি। সাথীটি ঠোঁট উল্টে বললেন, এ রাম, মুড়ি কে খাবে? মুড়ির আমরা খেতে পারি না, তার চেয়ে
মিষ্টিগুলো বরং কাজে লাগান। আপনারা বসুন, আমি টিফিন ক্যারিয়ারটা নিয়ে আসছি। আমি বললাম, না না, সাথীদি একলা যাবেন কেন? কাউকে সঙ্গে নিয়ে যান। প্রশান্ত, তুই বরং যা। কোনো দরকার নেই, অত ভূতের ভয় করি না আমি। তা বলছিলাম কি, আপনাদের সঙ্গে খাবার জল আছে তো? আছে, আমাদের ঘরের দেয়ালের হুকে ওয়াটার বটলটা ঝুলিয়ে রেখে এসেছি। সাথীদি সিঁড়ির দরজার কাছে যেই আমি আবার বাধা দিলাম, শুনুন, একলা যাবেন না কিন্তু। সাথীদি হেসে বললেন, আমি একলাই যাব। আমি অরুণ বাবুকে বললাম, দাদা, ওনার কথা শুনবেন না, আপনি বরং ওনার সঙ্গে যান। বলা যায় না তো, যদি কিছু দেখে ভয় টয় পান। অরুণ বাবু বললেন ঠিক, বলে সাথীদের সঙ্গে গেলেন। একটু পরে সবকিছু নিয়ে উপরে উঠে এলেন ওরা। তারপর ছাদে বসে বেশ জুত করে লুচি, মাংস আর রসগোল্লা খেলাম। খেয়ে জল টল খেয়ে ঘড়ি দেখলাম রাত 12টা। সাথীদি বললেন, আর ছাদে নয়, এবার নিচে চলুন। ও কি আনন্দের দিন আজ, আমার চোখে তো একটু ঘুম আসছে না। চলুন, এবার আমরাই সারা রাত ধরে গান বাজনা গিয়ে চেঁচিয়ে হল্লা করে ভূতের উপদ্রব করি। এমন উপদ্রব করব যে ভূত বলে যদিও কিছু থাকেও তারাও ভয় পালাবে। বিমান বলল, ঠিক কথা। আমরা যেই উঠতে যাব অমনি কোথা থেকে একটা কেঁদো কুকুর এসে হাজির হলো সেখানে। সাথীটি লাফিয়ে উঠলেন, ওমা, একি একি, এখানে কুকুর এলো কোত্থেকে? কুকুরটা তখন সাথীটির পায়ের কাছে এসে লুটোপুটি খেতে লাগলো। প্রশান্ত বলল, এই হচ্ছে তাহলে পোড়ো বাড়ির ভূত, রাত্রিবেলা চেঁচাবে আর লোক ভাববে ভূতে ডাকছে। কুকুরটা এবার সাথীটিকে ছেড়ে আমাদের এঁটো পাতাগুলোর উপর লাফিয়ে পড়লো। তারপর কর্মর কর্মর করে মাংসের হাড়গুলো খেতে লাগলো চিবিয়ে। আমরা কুকুরটাকে ছাদে রেখেই সিঁড়ির দরজা বন্ধ করে নেমে এলাম। নেমে এসেই দেখি আমাদের ঘরের পাশে মালি বুড়ো আর বিশু চুপচাপ বসে আছে। সাথীদি বললেন, এই তোমরা এখানে কেন? যাও, নিচের ঘরে যাও, এখানে আমরা শোবো, হল্লা করব, সারা রাত ঘুমোতে পারবে না তোমরা। আমি মালি বুড়োকে বললাম, হ্যাঁ, সাথীদি ঠিকই বলছেন, তোমরা নিচের ঘরে যাও, নইলে আমাদের দাপাদাপিতে তোমরা অস্থির হয়ে উঠবে। তারপর বিশুকে বললাম, কিরে বেটা, কেমন কি বুঝছিস? বিশু হেসে বলল, আপনারা শহরের লোক, সাহস আছে আপনাদের। যা, এবার নিচের ঘরে গিয়ে আরাম করে ঘুমোগে যা, ভয় পেলে ডাকিস। মালি বুড়ো হঠাৎ বলল, জলসা ঘরের দরজা খুললো কে? আমরা খুলেছি, ওটা এক্ষুনি বন্ধ করে দিন। সাথীদি বললেন, থাক না খোলা, আজ রাত্রে আমরাই যদি এখানে গান বাজনা করি। মালি বুড়ো সাথীদির কথা উত্তর না দিয়ে বলল, এই ঘর অভিশপ্ত, এই ঘরের দরজা খুলবেন না, কোনো রকমের রাতটা কাটিয়ে চলে যান তো এখান থেকে। আমি বললাম, না, আজ আর কোনো ঘরই বন্ধ নয়, সব ঘরের দরজায় খুলে দেব আমরা। এই বাড়ির অভিশাপ আজ আমরা কাটাবই। আপনাদের এখানে থাকতে দেয়াটাই আমার ভুল হয়েছিল। ঠিক আছে, যা ভালো বোঝেন করুন, বলে মালি বুড়ো বিশুকে নিয়ে চলে গেল। ওরা চলে গেলে আমরা আর কেউ শোবার ঘরে না ঢুকে জলসা ঘরেই ঢুকলাম। বিমান রসিকতা করে বলল, এই তাহলে জলসা ঘর, এই ঘরে এক সময় নাচ গানের ফোয়ারা ছুটত, তা যারা সে সব করত তারা কোথা লুকোলে বাবারা? শোনাও না একটু তোমাদের গান বাজনা। সাথীদি বলল, হ্যাঁ, ঠিক কথা, এই পুরো বাড়িতে আমরা যাদের অতিথি হয়ে এসেছি তারা কোনো আমাদের সঙ্গে এই রকম করছে, যাই হোক কিছু শোনানো উচিত। প্রশান্ত বলল, যদি অশরীরী কেউ থাকো এই বাড়িতে তাহলে আমি 1 2 3 বলছি, 3 বলার সঙ্গে সঙ্গে সাড়া দেবে, নইলে জানবো এখানে কেউ নেই, সব ভাওতা। বলে প্রশান্ত হাঁক দিল, 1 2 3, কিন্তু না, কোনো সাড়ার শব্দই কোথাও থেকে এলো না। প্রশান্ত বলল, তাহলে আমরাই শুরু করি আজ রাতে জলসা ঘরে আবার ভরে উঠুক গান গানে। একটা বাংলা সিনেমার গান দিয়ে শুরু হলো। প্রথম লাইনটা প্রশান্ত দোতে সুরে সুর মিলিয়ে দিলাম। তারপর বিমানের দেখাদেখি সাথীটি সুরেলা গলায় গান ধরলো। অরুণবাবু চুপ করে রইলেন না, সব কটা কণ্ঠ একত্রিত করে জলসাঘর ভরিয়ে তুললো একেবারে। গান শেষ হলে আমরা হো হো করে হেসে লুটিয়ে পড়লাম। রাত তখন 1টা। প্রশান্ত বলল, আর কি, এবার শুয়ে পড়া যাক। সাথীটি অবাক হয়ে বললেন, ওমা, শোবো কেন? শোবার পর যদি চুপি চুপি ভূতেরা আসে?
আজ কোনো শোয়া টোয়া নয়, আজ শুধু রাত জেগে ভূতের জন্য অপেক্ষা করি। বিমান বলল, ঠিক, শুলেই গোলমাল। তার চেয়ে আমি বলি কি সাথীদি, আপনি একটা গান ধরুন, আপনার গলায় অনেক ভালো। সাথীদি বললেন, একা একা শুধু গলায় কি গান হয়? বেশ হতো যদি একটা হারমোনিয়াম থাকতো। অরুণবাবু বললেন, এই তো ঘরের কোণে একটা হারমোনিয়াম রয়েছে দেখছি। সাথীদি বললেন, কবেকার পুরনো? ওতে আওয়াজ বেরোবে? বলে হারমোনিয়ামটা কাছে টেনে রিডগুলো চেপে দেখতেই সুরে সুরে ঘর ভরে গেল। হঠাৎ পিছে কামড়ালে যেরকম হয় ঠিক সেইভাবে লাফিয়ে উঠল সাথীদি। একই একই, আমার সারা গা জ্বলে যাচ্ছে কেন? আমার যেন কিরকম হচ্ছে, বড় কষ্ট হচ্ছে আমার। অরুণবাবু উঠে সাথীর দিকে ধরলেন, না না, ও কিছু নয়। কি কষ্ট হচ্ছে? আসলে সারাদিন ঘোরাঘুরি করেছো, রাত জেগে হই হল্লা করছো, একটু শুয়ে থাকো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বললেই কি হয়? সাথীদির গলা থেকে একটা চাপা আত্মস্বর বেরিয়ে এলো, আ আ আ। সঙ্গে সঙ্গে বাতি নিভে গেল, গোটা ঘর ভরে গেল অন্ধকারে। বাহিরে চাপা গাছের ডালে একটা নিশাচর পাখি ডাকলো। হঠাৎ ফুলের গন্ধে ভরে উঠল, ঝলক মিষ্টি বাতাস বয়ে গেল আমার শরীরের উপর দিয়ে। পরক্ষণে আলোয় ভরে উঠল গোটা ঘর। কিন্তু একই দেখছি আমরা। দেখলাম জলসাঘরের মাঝখানে স্বর্ণলা চুমকির পোশাক পরে রাজনর্তকীর সাজে সজ্জিতা হয়ে দাঁড়িয়ে আছেন সাথীদি। আমাদের দিকে চেয়ে মিটি করে হাসছেন। মাথার উপর ঝাল কণ্ঠনের আলোর বন্যা বইছে। এক পাশে তাকিয়ে ঠেস দিলাম রাজপোশাক পরে সুরাপাত্র হাতে অরুণ কুমার, যেন রূপালী পর্দায় কোনো ছায়াছবির দৃশ্য দেখছি আমরা। সাথীদি আমাদের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে পায়ের ঝুমুর বাজিয়ে হাতে তাল দিয়ে তাতেই অমনি নেপথ্যের এক সুরেলা হারমোনিয়াম দ্রুত লয়ে বেগে উঠল। সেই সুরে সুর মিলিয়ে ওস্তাদি গানের সঙ্গে জলসে উঠল তবলার লহরা। তারপর ত্রিতাল বেগে তালে তালে সুর হলো নাচের গুণ। আমরা বিস্মিত, বিমূঢ় এবং স্তব্ধ। হঠাৎ সেই নাচ গানের মাঝখানে চেঁচিয়ে উঠলেন অরুণ কুমার, একি তোমাকে কে এখানে আসতে বলেছে? বন্ধ করো এই গান, নাচ থামাও, বেরিয়ে যাও এখান থেকে, তুমি ঘরের বউ হয়ে। সাথীদি বললেন, না, শুনতেই হবে তোমাকে। আজ আমি সারা রাত ধরে নাচবো, গাইবো। আমাকে নাচতে দাও, আমাকে গাইতে দাও। খবরদার বলছি, আমার কথা অমান্য করার পরিণাম কি তা তুমি জানো? জানি, তুমি আমাকে গুলি করে মারবে। এই তো, মারো মারো আমাকে, দেখবো তোমার বন্দুকের কত গুলি আছে। এইভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ঢের ভালো। বলার সঙ্গে সঙ্গে অরুণ কুমার উঠে দাঁড়ালেন। তারপর দেয়ালটা আটকানো বন্দুকটা নিয়ে এসে উঁচিয়ে ধরলেন সাথীটির দিকে। আমরা চিৎকার করে উঠলাম, আরে আরে, এ কি করছেন? আপনি কি সত্যি সত্যি গুলি মারবেন নাকি অরুণ কুমার? সরে যাও তোমরা, ওকে আমি শেষ করে দেব। ততক্ষণে বন্দুকের গুলি ছুটে গেছে। সাথীটি বুক রক্তে ভেসে গেল। সাথীটি আ আ আ করে ঘরের মেঝে লুটিয়ে পড়লে। বন্দুকের গুলি শোনা মাত্রই ছাদের উপর থেকে একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। হঠাৎ দেখা গেল কুকুরটা ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল সাথীটির উপর। এ কি করে সম্ভব? এই তো সেই কুকুরটা, যেটাকে আমরা ছাদে রেখে সিঁড়ির দরজা বন্ধ করে নেমে এসেছি। আবার গর্জে উঠল বন্দুক। কুকুরটা আ আ আউ করে যন্ত্রণায় কাকিয়ে স্থির হয়ে গেল। অরুণ কুমার হঠাৎ সাথীটির দিকে ঝুঁকে পড়ে বললেন, এ কি করলাম আমি কি সত্যি মেরে ফেললাম তোমাকে? এ কি সাথী, তুমি কথা বলছো না কেন? এইসব চেঁচামেচি আর বন্দুকের শব্দ শুনে মালিবুড়ো ও বিশু ছুটে এসেছে উপরে। ভয় বিবর্ণ মুখে দরজাটার এক পাশে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে ওরা। মেঝে পড়ে থাকা রক্তাক্ত সাথীটির দিকে চেয়ে চোখের পাতা ফেলতে ভুলে গেল যে। অরুণ কুমার চোখ লাল করে বললেন, তোমরা এখানে কেন? কি চাই তোমাদের? মজা দেখতে এসেছিস? আতঙ্কে থমথম করছে ওদের মুখ। মালিবুড়ো কাঁপা কাঁপা গলায় বললেন, এ কি করলেন দাদাবাবু? আপনি সত্যি সত্যি মেরে ফেললেন বৌদিমণিকে? স্টপ ইউর ওয়ার্ড, নুইসেন।
তোদেরকেও আমি গুলি করে মারবো। এই বাড়ির এক একটি প্রাণীকেও জীবিত রাখবো না আমি। যেমন করে সাথীকে মেরেছি, যেমন করে কুকুরটাকে মেরেছি, ঠিক সেইভাবে তোদেরকেও মারবো। মালি বুড়ো আর বিশু তখন চোখের পলকে ছুটে পালালো সেখান থেকে। অরুণ কুমার বন্দুক উঁচিয়ে তাড়া করলেন, ওদের কোথায় পালাবি বাছাধন? আমরা বিস্মিত বিমুখ, কি যে হচ্ছে, কেন হচ্ছে, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। তবু আমরা ছুটলাম ওদের পিছু পিছু। যে করেই হোক এই হত্যালীলা বন্ধ করতে হবে। বিমান বলল, কি হচ্ছে অরুণ কুমার? আপনি পাগল হয়ে গেলেন নাকি? আপনি কি জানেন খেয়াল বসে কি কাণ্ড করছেন আপনি? আমরা সবাই যে একধারে থেকে অ্যারেস্ট হয়ে যাব। অরুণ কুমার তখন বারান্দার কাছে ছুটে গেলেন। বিশু এক লাফে গেট পার হয়ে গেল, কিন্তু মালি পুরো পারল না। সেই না গেটের কাছে আসা, অমনি উপর থেকে শব্দ হলো। মালি বুড়োর দেহটা ছিটকে পড়ল একটা ম্যাগনোলিয়ার গাছের কাছে। কে জানে, হয়তো এই গাছটা মালি বুড়োই একদিন যত্ন করে বসিয়েছিল নিজের হাতে। অরুণ কুমার এবার তরতরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলেন। আমরাও নামলাম ওনার পিছু পিছু। অরুণ কুমার গেট পেরিয়ে ছুটে চললেন ঝাউবনের দিকে। আমরাও ছুটছি। এ তো বিশু, ও ছুটছে প্রাণের গায়ে, ওকে বাঁচাতেই হবে। অরুণ কুমার বন্দুক আবার গর্জে উঠল। অসহায় বিশুর কাতর আর্তনাদ শোনা গেল। আ আ আ। অরুণ বাবু ছুটে বিশুর কাছে গিয়ে ঝুঁকে পড়ে একবার দেখলেন ওকে। তারপর ওর বুকের উপর একটা পা রেখে একটু চাপ দিয়ে আমাদের দিকে মৃদু হেসে বলল, শেষ হয়ে গেছে, আর একটি মাত্র গুলি অবশিষ্ট আছে। এটা আমি নিজের জন্য রাখলাম। আপনারা ছেলে মানুষ, তার উপর আপনারা আমাদের অতিথি, সেজন্যই কিছু বললাম না। তবে ভবিষ্যতে এই বাড়িতে আর কখনো রাত্রিবাস করবার চেষ্টা করবেন না। যান, চলে যান। আমরা অতি কষ্টে সেখান থেকে পালিয়ে বাঁচলাম। ভোরবেলা গ্রামে পৌঁছে শুনলাম, গতকাল আমরা বিশু, মালিবুড়ো, সাথী লেখা, অরুণ কুমার নামে যাদের দেখেছি তারা কেউই জীবিত নয়। 1930 সালে এক ভয়ঙ্কর রাতে কি এক অজ্ঞাত কারণে ওরা নাকি এইভাবেই মারা গিয়েছিল।